ওকে, শুরু করে দেই তাহলে। ওকে, শুরু করছি। আমরা অলরেডি দুইটা থিওরি পড়ে ফেলছি। একটা হচ্ছে ফার্মার্সের থিওরেম আর একটা হচ্ছে অয়লারের থিওরেম। আমাদের এই চ্যাপ্টারে তিনটা থিওরি আছে, যে কোনো একটা অবশ্যই আসবে, কারণ গতবার এর একটাও আসে নাই। তো আজকের থিওরিটা হচ্ছে উইলসনের উপপাদ্য। উইলসনের উপপাদ্য, ঠিক আছে? তো উইলসনের উপপাদ্য বলছে যে যদি পি প্রাইম হয়, পি প্রাইম মৌলিক সংখ্যা, পি যদি প্রাইম হয়, তাহলে p-1 এর ফ্যাক্টোরিয়াল কে এর সাথে এক যোগ করো, যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাকে যদি আমি পি দ্বারা ভাগ করি, তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য হবে, ঠিক আছে? তার মানে কি বোঝাচ্ছে? p-1 এর ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ইজ কনগ্রুয়েন্ট টু জিরো মোড পি। এই লাইনটাকে এইভাবে লেখা যায় কিনা দেখো তো। আমি যদি মডুলার অ্যারিথমেটিক ফাংশন দিয়ে লিখি, তাহলে এই যে নিঃশেষে বিভাজ্য করাটাকে আমরা এইভাবে লিখবো, কারণ আমার কাছে যদি নিঃশেষে বিভাজ্য মানে কি, ভাগশেষ শূন্য। এখানে কি থাকবে? ভাগশেষ থাকবে। যেটা ভাগ করবো সেটা গুণের আকারে থাকবে, আর যেটাকে ভাগ করব সেটা কোন দিকে থাকবে। তার মানে আমি যদি এ দ্বারা বি কে ভাগ করি, তাহলে আমরা লিখি আহ মোট এ। কাকে ভাগ করছি? বি কে। বি হচ্ছে বাম দিকে থাকবে, আর ভাগশেষ যা হবে সেটা এখানে বসবে সি। ধরো এ দ্বারা বি কে ভাগ করলে ভাগশেষ মনে করো সি আসে, তাহলে সেটাকে আমরা মডুলার অ্যারিথমেটিক ফাংশনে লেখার নিয়ম হচ্ছে এটা। তাহলে আমার কাছে p-1 এর ফ্যাক্টোরিয়ালের সাথে এক যোগ করলে যে সংখ্যাটা আসবে সেটাকে পি দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা এটাকে বলতে পারি p-1 ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ইজ কনগ্রুয়েন্ট টু জিরো মোড পি। এটাই হচ্ছে উইলসনের উপপাদ্য। ওকে, উইলসনের উপপাদ্যের স্টেটমেন্ট ক্লিয়ার কিনা আমাকে বল। ক্লিয়ার? এখন উইলসনের উপপাদ্যটা আমরা প্রমাণ করব। ওকে, তাহলে প্রথমে আমরা দেখি যে পি যেহেতু প্রাইম, আমাদের প্রথম যে প্রাইম দুইয়ের জন্য আমি ট্রাই করে দেখি। তাহলে আমি দুইয়ের জন্য ট্রাই করে যদি করি, তাহলে দুই, 2-1 ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান, এটার মান কত আসবে? 2-1 ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ ওয়ান। ওয়ান প্লাস ওয়ান, তার মানে এই পুরোটা রেজাল্ট কত? দুই। এই দুইকে দুই দিয়ে ভাগ করা যায় নাকি যায় না? তাহলে আমরা এই লাইনটা লিখতে পারি, 2-1 ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ইজ কনগ্রুয়েন্ট টু জিরো মুড টু। লেখা যায় নাকি যায় না? এটা ক্লিয়ার কিনা দেখো, প্রথম অংশটা ক্লিয়ার। তাহলে আমি জি তিনের স্যার। জন্য ট্রাই করি। দ্বিতীয় প্রাইমটা হচ্ছে থ্রি। তাহলে আমি কি দিব? 3-1 এর ফ্যাক্টোরিয়াল। 3-1 ফ্যাক্টোরিয়াল মানে কত? দুই এর ফ্যাক্টোরিয়াল। দুই এর ফ্যাক্টোরিয়াল মানে কত? দুই প্লাস ওয়ান, অর্থাৎ প্লাস ওয়ান, দ্যাট ইজ থ্রি। তিনকে তিন দ্বারা ভাগ করা যায়, তাহলে 3-1 ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ইজ কনভার্ট টু জিরো মুভ থ্রি। লেখা যায় নাকি যায় না? তাইলে এই যে উইলসনের যে স্টেটমেন্টটা, সেটা মৌলিক সংখ্যা দুই এবং মৌলিক সংখ্যা তিনের জন্য সত্য, ঠিক আছে? তাহলে এবং আমি যদি অন্য কোনো মৌলিকের জন্য দেখাই, তাহলে অবশ্যই মৌলিকটা তিন থেকে বড় হতে হবে, কারণ দুই এবং তিনের জন্য যেহেতু এটা সত্য, তাহলে দুই এবং তিনের জন্য আমার দেখানোর দরকার নেই, দুই থেকে বড় মৌলিক সংখ্যার জন্য আমি দেখাবো। আমার কথা কি ক্লিয়ার? এই লাইটুকু ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখো, আমরা জানি যে ধরো সাতের মুড সেভেনের আর আর এস কে বলতো? মুড সেভেনের আর আর এস কে কে হতে পারে? এটার আনসার দাও, মুড সেভেনের আর আর এস কি কি হতে পারে?
আর আর এস মানে জানা আছে, রিডিউস রেসিডিউ সিস্টেম। দুইটা জিনিস বলছিলাম, আর এস রেসিডিউ সিস্টেম, আর একটা পড়ছিলাম রিডিউস রেসিডিউ সিস্টেম। মনে আছে না আবার বলা লাগবে? রিডিউস রেসিডিউ সিস্টেমে আর আর এস কে থাকবে, আর আর এস এ থাকবে ভাগশেষ, আর আর এস এ থাকবে ভাগশেষ, আর এস এ থাকবে ভাগশেষ, সরি, রিডিউস সিস্টেমে থাকবে ভাগশেষ, আর 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 এস এ থাকবে ভাগশেষ যারা ভাজ্য ভাজকের সাথে ভাজকের সাথে সহমৌলিক। এই কথাটা মনে থাকে যেন, ভাজকের সাথে সহমৌলিক। অর্থাৎ সেভেনের মোট সেভেনের আর এস কে বলতো, মোট সেভেনের আর এস কারা কারা? 0, 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত এরা হচ্ছে ভাগশেষ। এখন এরা হচ্ছে আর এস। তাহলে আর আর এস কারা? এই ভাগশেষের মধ্যে যারা সেভেনের সাথে কোপ্রাইম, সেভেনের সাথে কোপ্রাইম কারা কারা? 1, 2, 3, 4, 5, 6 সবাই কোপ্রাইম না? জিরো ছাড়া বাকি সবাই কোপ্রাইম কিনা? এতটুকু কি বুঝেছো? তোমরা রেসপন্স না করলে তো আমি বুঝতে পারতেছি না আমি আগাবো নাকি পিছাবো। স্যার বুঝছি স্যার। বুঝতে পারছি। ওকে, তাহলে আর আর এস এ কারা থাকবে? ভাগশেষ যারা সহমৌলিক তারা থাকবে। ওকে, এখন যদি মনে করো মোট 6 হয় তাহলে আর আর এস কারা কারা হবে? মোট 6 যদি হয় আর আর এস কারা কারা হবে বলো তো? মোট 6 এর জন্য আর আর এস, আচ্ছা, মোট 6 এর জন্য আর এস আগে বের করো, কে কে মোট 6 এর আর এস কে কারা কারা? 0 0, থেকে 5 পর্যন্ত। 3, 4, 5। এখন এদের মধ্যে দেখো তো কাদের সাথে 6 এর গসাগু 1? 1 কে নিতে পারি নাকি হুম। 5 জি কে স্যার। নিতে পারি, আর কাউকে নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে জি স্যার। যদি সে মৌলিক হয়, মৌলিক না হয় তাহলে মনে করো মানে কম থাকতে পারে, কিন্তু যখন মৌলিক হবে তখন জিরো ছাড়া বাকি সবাই কিন্তু আর আর এস। মৌলিক যখন হবে, 7 মৌলিক না, 7 প্রাইম না, 7 হচ্ছে প্রাইম, প্রাইমের জন্য আর আর এস কারা কারা হবে? 7 থেকে ছোট সকল সংখ্যা, কে কে? এই দেখো, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে। তাহলে মৌলিক সংখ্যার জন্য আর আর এস কি হয়? তার থেকে এক কম সকল সংখ্যাই হবে, এক থেকে শুরু করে। সেজন্য এখানে দেখো আমরা কি বলতেছি, আমরা জানি 1, 2, 3, 4 ডট ডট পি মাইনাস ওয়ান সংখ্যাগুলো পি মডুলো এর একটি হ্রাসকৃত অবশেষ দল। হ্রাসকৃত অবশেষ দল মানে কি? আর আর এস না? হ্রাসকৃত অবশেষ দল মানে কি? আর আর এস। আর তাইলে আর পি এর আরআরএস কারা হবে? পি থেকে এক কম পর্যন্ত, এক থেকে পি, এক থেকে শুরু করে পি মাইনাস ওয়ান পর্যন্ত নেওয়া যাবে নাকি যাবে না? এতটুকু ক্লিয়ার কিনা দেখো, জি স্যার। বুঝছো? এখন আমরা আরো এর আগে আরো বেসিক পড়েছি, আরআরএস এর সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে নতুন সংখ্যাগুলাও কিন্তু ওই মুডের সাপেক্ষে আরআরএস হয়, এটা পড়ছিলাম। মনে করো 7 এর আরআরএস কারা কারা? মোট 7 এর আরআরএস কারা কারা? মোট 7 এর আরএস 1, 2, 3, 4, 5, 6 নাকি? এখন তুমি এখানে এ মনে করো 3, 3 দিয়ে গুণ দাও, তাইলে কত হবে? 3, 6, 9, 12, 15, 18 হবে নাকি হবে না? 3 দিয়ে গুণ দিলে এই যে। হবে। এখন এদের এদের সাথে সাতের গোসাগু এক কিনা দেখো তো, 3 এর সাথে সাতের গোসাগু এক, 6 এর সাথে সাতের গোসাগু এক, 9 এর সাথে সাতের গোসাগু এক, 12 সাথে সাতের গোসাগু এক, যেহেতু সে প্রাইম, 7 যেহেতু প্রাইম, প্রাইমের সাথে এই যে উপরে যারা আছে সবার গোসাগু এক হবে কিনা? হবে। হবে। তাহলে আমরা কি বলতে পারি, যারা আর আর এস হবে তার সাথে যে কোনো একটা সংখ্যা গুণ দিলে নতুন সংখ্যাগুলো মডুলো এম এর সাথে আর আর এস হবে নাকি হবে না? তো সেই কথাই বলছি, তাহলে 1, 2, 3, 4 পি মাইনাস ওয়ান পর্যন্ত যদি আর আর এস হয় তাহলে এ
2a 3a 4a p-1 * a সংখ্যাগুলো মূলত ps এর একটি হ্রাসকৃত অবশেষ দল, অর্থাৎ RRS হবে নাকি হবে না? হবে। হবে। স্যার তাহলে এই যে এখানকার যে সেটটা আছে, তাদেরকে এ দ্বারা গুণ করেছি, এখানে যে সেটটা আছে তাদের যে কোনো একজনের সাথে এইটার একজন মিলে যাবে। মনে করো এইটাকে যদি আমি পি দিয়ে ভাগ করি, তাহলে যে ভাগশেষ পাবো এটার যে কোনো একটার সাথে মিলে যাবে। আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে ধরি ইহা অনুসরণ কর কেবলমাত্র এমন একটি সংখ্যা থাকবে, এটার এই যে a 2a 3a 4a p-1 এটার মধ্যে এমন একটা সংখ্যা থাকবে যে কার সাথে সমান হবে? 1 এর সাথে সমান। সেজন্য এই ধরি সংখ্যাটার নাম দিলাম কে। কে বিদ্যমান যা 1 এর সাথে পি মডুলো অনুসমতা দেখাবে, অর্থাৎ কে এ ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড পি দেখাবে। এই কথাটা ক্লিয়ার কিনা, নাকি এটা এক্সাম্পল দিয়ে বুঝাবো? এই কথাটা ক্লিয়ার নাকি এটা এক্সাম্পল দিয়ে বুঝাবো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তারপরেও আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমাদের দেখো স্মুথ 7 এর আরআরএস কারা কারা? 1 2 3 4 5 6 7 এবং এ দিয়ে গুণ করছি। এখানে যে সংখ্যাগুলো আছে, এখানে এই সংখ্যাগুলোর মধ্যে দেখো 15কে 7 দ্বারা ভাগ করলে কত হয়? 15কে 7 দ্বারা ভাগ করলে এক ভাগশেষ আসে নাকি আসে না? আসে। তাহলে 15কে আমরা কে এ ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড 7 বলতে পারি নাকি পারি না? পারি। পারি। ওই কথাটাই এখানে লেখা। তাহলে কে এ ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড পি বলা যাবে নাকি যাবে না? তাহলে আমরা দেখাবো যে কে এর মান 1 থেকে বড়, p-1 থেকে ছোট, কে এর সমান না। যদি কে এর সমান হয় তাহলে কি হবে? এখানে কে কে যদি এর সমান হয় তাহলে কে স্কোয়ার ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড পি হবে। হবে নাকি হবে না? হবে। হবে। তাহলে a² - 1 ইজ কনগ্রুয়েন্ট টু 0 মোড পি বলা যায় নাকি যায় না? 1 কে এই যায়। যায়। পাশে 1 কে এই পাশে নিয়ে আসছি। তার মানে দেখো তো, a² - 1 কে পি দ্বারা ভাগ করা যায় নাকি যায় না? যায় যেহেতু স্যার। ভাগশেষ, তাহলে পি দ্বারা a² - 1 কে ভাগ করা যায়, যেটা আমরা এইভাবে লিখি পি ডিভাইডস a²-1। তার মানে পি ডিভাইডস a+1 ইন্টু a-1 বলতে পারি। বলতে পারি a স্কোয়ার জি মাইনাস বি স্যার। জি। স্কোয়ার। তাইলে পি দ্বারা a+1 কে ভাগ করা যেতে পারে, অথবা পি দ্বারা a-1 কে ভাগ করা যেতে পারে, সেটা আমি এইভাবে লিখতেছি। বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। বুঝতে পারছি স্যার। ওকে। ইহা সম্ভব হবে যদি, এটা সম্ভব হবে কখন? যখন a এর মান 1 হবে। a এর মান 1 হলে কত? 1 - 1, যারা যেটা পি দ্বারা ভাগ করা যায়। 1 - 1 মানে কত? 0 হবে। এর মান যদি 1 হয় তাহলে 1 - 1, তার মানে কত? পি দ্বারা 0 কে ভাগ করা, 0 কে তো যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আর এটা সম্ভব, এটার মান যদি 1 হয় তাহলে কত? পি দ্বারা কাকে ভাগ করা যাচ্ছে? 2 কে ভাগ করা যাচ্ছে। কিন্তু এটা সম্ভব, এটা সম্ভব নয়, কারণ পি কে আমরা কত ধরেছিলাম? পি কে কত ধরেছিলাম? পি ধরেছিলাম 3-এর থেকে বড়। পি ধরেছিলাম 3-এর থেকে বড় না? বোঝা গেছে? তাহলে ইহা জি স্যার। কেবলমাত্র সম্ভব হবে এত, এত হয়। এর অন্য সকল মানের জন্য কে হতে এ কি হবে? ভিন্ন হবে। তার অর্থাৎ কে ইকুয়াল টু এ হলে পি এর মান a-1 এর সমান হতে হবে, অন্যথায় হবে না। তাহলে এটা কে ইকুয়াল টু এ যদি না হয়, ঠিক আছে, কে হতে এ কি হবে? ভিন্ন হবে। সেক্ষেত্রে কি হবে? 2 3 4 p-1 এ, এ থাকলে এ হতে ভিন্ন একটি, কেবলমাত্র একটি কি থাকবে? কে বিদ্যমান থাকবে। অর্থাৎ কে সমান এ কে ইকুয়াল টু 1 মুড এত হবে। এটা এই শর্তটা মানবে যদি কে এ হতে ভিন্ন হয়। এই শর্তটা মানবে কখন? কে আর এ সমান না হলে এই শর্তটা মানবে। সমান হলে এখানে যা অসম্ভব একটা শর্ত দেখায়। ঠিক আছে? তাহলে এখন দেখো, এখানে 2 3 থেকে অত থাকলে এ হতে ভিন্ন একটি, কেবলমাত্র একটি কে বিদ্যমান থাকে। অতএব সংখ্যাগুলো
p-3/2 জোড়ায় সাজানো যাবে যেন প্রত্যেক জোড়ায় সংখ্যাগুলোর গুণফল 1 হয়। এখন খেয়াল করো আমার কাছে পি এর মান, দেখো আমি খেয়াল করো আমার ভাগশেষ কারা কারা, আমার ভাগশেষ হচ্ছে 1 2 3 4, কত, p-1। আমি এখানে এই যে সিরিজটা লিখেছি এখানে কে বাদ গেছে, 1 বাদ গেছে। তার মানে এখানে কতটা সংখ্যা আছে বলতো, এখানে তো 1 থেকে শুরু করে p-1 মতো থাকার কথা নাকি, p-1 মতো থাকার কথা না, একটা যেহেতু বাদ দিচ্ছি তাহলে কত আছে, p-2টা আছে, p-2টা আছে না, জি স্যার। বুঝছি, p- কতটা আছে, p-2 সংখ্যক জাস্ট আছে 2। এখানে, p-2 সংখ্যক আমাদের উপাদান এখানে আছে। ওকে, এখন দেখো আমার কাছে তাহলে পি মাইনাস, এই যে দেখো p- এখানে 1 পর্যন্ত না আসলে, এটা আমাকে, এটা হবে 2, এটা হবে 2, এটা হচ্ছে p-2। তাহলে এখানে যদি p-2 থাকে তাহলে ধরো p-1 নাই তাহলে কত, p-2 তাহলে কতটা সংখ্যা আছে, 1 থেকে p-2 সংখ্যক 1ও যদি বাদ দেই তাহলে 2 থেকে শুরু করে p-2 পর্যন্ত কতটা সংখ্যা থাকবে, p-3 সংখ্যক সংখ্যা থাকবে কিনা দেখো তো। জি স্যার, এখন এটা কি p-3, এটা কি বোঝা গেছে নাকি আবার বলবো, বুঝতে পারছি স্যার। ওকে p-3 সংখ্যক সংখ্যা থাকবে। এখন যদি আমি জোড়াই সাজাই, জোড়া কয়টায় মিলে হয়, দুইটাই মিলে জোড়া হয় না, তাহলে যদি তাদেরকে সংখ্যাগুলোকে জোড়াই সাজাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে সেই কথাটাই বলছে, অতএব সংখ্যাগুলি p-3/2 জোড়ায় সাজানো যাবে যেন প্রত্যেক জোড়ায় সংখ্যাগুলোর গুণফল কত হয়, 1 মূল পি এর অনুসম হয়। এই সকল জোড়াগুলোর গুণফল নিয়ে পাই, তাহলে এই সকল জোড়ার গুণফল যদি নাও দেখো এখানে 2 থেকে p-2 পর্যন্ত এমন সকল সংখ্যা নিব যাদের গুণফল, গুণফলের অনুসমতা কত, গুণফলের অনুসমতা 1 মোট পি। তাহলে এইরকম যদি দুইটা সংখ্যা নেই, ধরো এ আর বি গুণ করলাম, এটার মান কে আমি যদি পি দ্বারা ভাগ করি ভাগশেষ 1 হয়, তাহলে এরকম যতটা জোড়া থাকবে তাদের সবাই গুণ করলেও ভাগশেষ 1 আসবে। তাহলে আমি 2 থেকে শুরু করে কত p-2 পর্যন্ত নিলাম, এদের গুণফলকে পি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসবে, 1 আসবে। আমি উভয় পক্ষে p-1 গুণ দিলাম, তাহলে এখানেও p-2, ডান দিকেও p-1। তাহলে এখানে 2 এর সামনে 1 দিলে তো মানের কোনো পরিবর্তন হবে না, তাহলে 1 থেকে শুরু করে p-1 কে ফ্যাক্টোরিয়াল p-1 লিখতে পারি নাকি পারি, পারি। ওকে। এখন এই সংখ্যাটাকে p দ্বারা যদি ভাগ করি তাহলে p-1 কে যদি p দ্বারা ভাগ করি, p/p-1/p বলতে পারি, p দিয়ে p কে কাটা 1, তাহলে 1 - 1/p। আমরা মডুলার ফাংশনে কি লিখি, মডুলার ফাংশনে শুধু ভাগশেষ লিখি, তাহলে p দ্বারা -1 কে ভাগ, সেটা সেটা করে লিখি, এই p বাদ, কারণ মডুলার ফাংশনের এই চিহ্নটার পরে সবসময় কি বসে, ভাগশেষ বসে। পি দ্বারা যেহেতু পি কে মিলে যায় তাহলে এটা আর ভাগ করার এটা না বসে শুধু 1 একটা বসবে, 1, 1 কে ওই বসে নাও তাহলে কি হবে, +1 হবে, তখন কি হবে, p-1 is congruent to 1, এ 0 প্রমাণ হয়ে গেছে। ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার কিনা দেখো। জি স্যার, স্যার একটু প্রথম থেকে যদি বুঝিয়ে দিতেন আবার, কি প্রথম থেকে যদি একটু বুঝিনি, বুঝিয়ে দিতেন। কোনটা, এই স্যার যে প্রথম শেষের থেকে তিন যদি একটু চার লাইন, বুঝিয়ে দিতেন। প্রথম জি থেকে স্যার, আবার প্রথম। বুঝাই, জি স্যার। ওকে প্রথম থেকে বুঝাই দিব, ওকে। তাহলে দেখো আমাকে বলছে যে পি যেহেতু মৌলিক সংখ্যা, আমাকে বলছে যে p-1 এর ফ্যাক্টোরিয়াল এর সাথে 1 যোগ করলে এই যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাকে পি দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসবে। এটা হচ্ছে আমাদের উইলসন থিওরেম। এখন
পি এর মান, পি যেহেতু প্রাইম, প্রাইম আমাদের শুরু কত, 2 দিয়ে শুরু, 3 দিয়ে শুরু, এরপরে 5 এরকম যাবে। আমি 2 এর জন্য এই যে কথাটা বলেছি সেটা সত্য কিনা সেটা যাচাই করি। তাহলে আমি 2 বসালাম, তাহলে পি এর বদলে 2 বসালাম, 2 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1, 2 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল ইজ 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 2, 2 ইজ ডিভিজিবল বাই, তাহলে আমরা এটা সত্য বলতে পারি। 3 এর জন্য সেম একই রকম, 3 মাইনাস 1 মানে কত, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 প্লাস 1 ইকুয়াল 3, 3 ইজ ডিভিজিবল বাই 3, তাহলে 2 এবং 3 এর জন্য সত্য। তাহলে আমি ধরবো যে পি হচ্ছে 3 থেকে বড়। পি যেহেতু প্রাইম, তাহলে কি হবে, প্রাইমের জন্য ভাগশেষ কি কি আসবে? প্রাইম যদি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার জন্য ভাগশেষ কারা কারা আসে? যদি কেউ মৌলিক সংখ্যা হয়, মনে করো 7, 7 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ কি কি আসতে পারে? 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত আসতে পারে। বোঝা গেছে? এটা হচ্ছে এরা, এটাকে বলা হয় আরএস, রেসিডিউ সিস্টেম। যারা অবশিষ্ট ভাগশেষ থাকবে তাদেরকে বলা হয় আরএস। এখন আমি যদি আরএস বলি, আরএস, তাহলে এই ভাগশেষ যারা প্রাইমের সাথে গোসাগু এক তৈরি করবে তারা হচ্ছে আরআরএস। তাহলে জিরো হবে না, জিরো ছাড়া বাকি সবাই সাথে সাথে গোসাগু এক তৈরি করে, তাহলে আরআরএস কারা কারা হবে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে প্রাইমের ক্ষেত্রে আরআরএস প্রাইম থেকে, কারণ 6 পর্যন্ত যাই, 6 কে আমরা কি 7 মাইনাস 1 লিখতে পারি। সেজন্য আমি এখানে বললাম যে 1, 2, 3, 4 ডট ডট পি মাইনাস 1 সংখ্যাগুলো মডুলো পি এর একটি হ্রাসকৃত অবশেষ দল। হ্রাসকৃত অবশেষ দলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর এস দ্বারা প্রকাশ করি। যেখানে আমি এমন একটা সংখ্যা নিলাম এ, এ আর পি যেহেতু অপ্রাইম হতে হবে এমন একটা সংখ্যা নিবো। কারণ পি যেহেতু মৌলিক, মৌলিকের সাথে যে সংখ্যা নেই সেটা মৌলিক হবে, ওই সংখ্যাটা ছাড়া, মানে পি এর সাথে, পি ব্যতীত অন্য যে কোনো সংখ্যা নেও, সে তার সাথে পি মৌলিক হবে। আমার কথা বুঝেছো? জি স্যার। ওকে। তাহলে এখন এই যে যে সংখ্যাটা নিছো, সেই সংখ্যাটার সাথে আরআরএস গুলো গুণ দিলে, এই যে দেখো 7 এর আরআরএস কত পেয়েছি, 7 এর আরআরএস পেয়েছি আমরা, দেখো 7 এর আরআরএস পেয়েছি কত কত, 1, 2, 3, 4, 5, 6। এদের সাথে কোনো একটা সংখ্যা, ধরো আমি 3 গুণ দিলাম, 3 গুণ দিলে নতুন সংখ্যাগুলো আসবে। এক তখন হয়ে যাবে 3, 2 হয়ে যাবে 6, 3 হয়ে যাবে 9, 4 হয়ে যাবে 12, 5 হয়ে যাবে 15, 6 হয়ে যাবে কত, 18। আমি গুণ দিছি কি, আমি গুণ দিছি এ আর, অর্থাৎ ভাগশেষের সাথে এ গুণ দিছি। তাহলে নতুন যে সংখ্যাগুলো পাওয়া যাবে, কত পেয়েছি, 3, 6, 9, 12, 15, 18, এরা সবাই সাথে সাথে অপ্রাইম, এরা সবাই সাথে সাথে সহমৌলিক। তার মানে একটা সংখ্যা দেওয়ার পরে যে নতুন সংখ্যাগুলো পাওয়া যাবে তারাও কিন্তু 7 এর সাপেক্ষে, মোট 7 এর সাপেক্ষে আর আর এস হবে। আমার কথা বুঝেছো? সেই কথাটা এখানে বলা। এই যে দেখো, নতুন সংখ্যাগুলো এ, 2a, 3a, 4a ডট ডট পি মাইনাস 1 এর সংখ্যাগুলো মূল পি এর সাপেক্ষে কি হবে, আরআরএস গঠন করবে। ওকে। তাহলে আরআরএস এর দুইটা দল পেলাম, একটা পেলাম কি, একটা পেলাম হচ্ছে 1, 2, 3 থেকে কত পি মাইনাস 1, আর নতুন পেলাম কত এ, 2a, 3a ডট ডট কত পি মাইনাস 1 ইন্টু এ। এখন এই যে নতুন সেটটা, এটাকে যদি আমি 7 দ্বারা ভাগ করি তাহলে যে ভাগশেষ পাবো সেটা এটা সমান হবে। আমার কথা বুঝছো? এখানে ভাগশেষ কত আছে, 1 আছে না? তাহলে এই যে এ থেকে শুরু করে পি মাইনাস 1 ইন্টু এ, এদের মধ্যে এমন একটা সংখ্যা থাকবে যার কে 7 দ্বারা, পি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, 1 হবে। দেখো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন ধরো আমি ভাগ করে কত কত পেয়েছি, 3, 6, 9, 12, 15, তারপরে 18 পেয়েছি। এখন দেখো তো এদের মধ্যে কাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 আসে? বেশি, 15কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 আসবে। ঠিক আছে? তো সেই কথাই বলছি, এই সেট গুলো কারা, এরা হচ্ছে এ আর, এ দ্বারা গুণ করার সেট। এ দ্বারা গুণ করার সেটের মধ্যে এমন একজন সংখ্যা আছে, এমন একটি সংখ্যা আছে যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1, এই যে আগের সেটের ভাগশেষের সমান হবে। সেই কথাটা এখানে বলছি। এ, 2a, 3a, 4a, p মাইনাস 1 এর সংখ্যাগুলোর মূল পি এর একটি হ্রাসকৃত অবশেষ দল। ইহা অনুসরণ করে যে এখানে একটি, কেবলমাত্র একটি সংখ্যা
কে বিদ্যমান থাকবে যা ওয়ান এর সাথে পি মডুলো অনুসমতা গঠন করবে, অর্থাৎ ওই সংখ্যাটাকে পি দ্বারা ভাগ করলে এক শেষ হবে, এটা কে এ ইজ কনগ্রুয়েন্ট টু ওয়ান মোড পি হবে, যেখানে কে এর মান ওয়ান থেকে বড়, পি মাইনাস ওয়ান থেকে ছোট, এবং কে এর মান এ না সেটা দেখাবো আমরা। যদি কে এর মান এ হয় তাহলে এই শর্তটা আসে, এটা সত্য না। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, কে এর মান এ হতে পারবে না। তাহলে কে এ হতে ভিন্ন, এ হতে ভিন্ন হলে কি হবে, ওয়ান বাদ দিছি, কারণ ওয়ান এর মডুলাস নিচ্ছি, সেজন্য ওয়ান বাদ দিয়ে বাকিগুলা লিখতেছি, কারণ আমাদের ভাগশেষ কত পর্যন্ত, ওয়ান থেকে শুরু করে পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান বাদ দিব, ওয়ান বাদ দিব, তাহলে কতটা থাকবে, তাহলে থাকবে দুই থেকে শুরু করে পি মাইনাস টু পর্যন্ত। এখানে কতটা সংখ্যা থাকবে, এখানে টোটাল সংখ্যা থাকবে পি মাইনাস থ্রিটা, কারণ দুই থেকে শুরু হয়েছে, পি মাইনাস টু তে শেষ হয়েছে, তাহলে এখানে পি মাইনাস থ্রিটার সংখ্যা থাকবে। এবং এই পি মাইনাস থ্রি কে যদি জুড়াই লিখতে চাই, তাহলে জুড়াই লিখতে হলে কত, দুইজনে জোড়া, তাহলে দুই দিয়ে ভাগ করতে হবে, কত জোড়াই সাথে যাবে। এখানে প্রত্যেকটা জোড়ার গুণফল কত হতে হবে, গুণফল এমন হবে যাতে মডুলাস ওয়ান হয়, সেই কথাটা এখানে বলছি। পরে উভয় দিকে ওয়ান গুণ দিছি, পি মাইনাস ওয়ান গুণ দিছি, ওয়ান থেকে পি মাইনাস ওয়ান মানে পি মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল, আর পি মাইনাস ওয়ান কে পি দ্বারা ভাগ করলে কত হবে, মাইনাস ওয়ান থাকবে, মাইনাস ওয়ান ওই পাশে নিলাম, ওয়ান হবে। এটাই হচ্ছে আমাদের উইলসন থিওরেম। বোঝা গেছে কি? জি স্যার, বুঝতে পারছি। এখন তোমাকে প্রশ্ন থাকবে, উইলসন থিওরেম প্রমাণ করো এবং এর বিপরীত স্টেটমেন্ট সত্য কিনা যাচাই করো। আমরা উইলসনের থিওরেমে পড়েছি কি, যদি শুরুটা হয়েছিল এরকম, যদি পি মৌলিক হয় তাহলে পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ইজ কনগ্রুয়েন্ট টু জিরো মুড পি হবে। এটা হচ্ছে উইলসনের থিওরেম। এখন উল্টা দিকে বলতে হলে কি হবে, উল্টা দিকে বললে তোমাকে বলতে হবে যে যদি এটা হয় তাহলে পি মৌলিক কিনা সেটা প্রমাণ করো। এটা হচ্ছে উইলসনের উল্টা। উল্টা মানে কি, উইলসনের স্টেটমেন্টের শেষ সূত্রটাকে প্রথমে দিব, আর প্রথমটাকে প্রমাণ করব। প্রথমটাই কি আছে, পি মৌলিক আছে। তাহলে উইলসনের বিপরীত উপপাদ্য যদি প্রমাণ করতে হয় তাহলে আমাকে বলতে হবে যে এইভাবে লিখতে হবে, যদি পি মাইনাস ওয়ান প্লাস পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ইজ কনগ্রুয়েন্ট টু জিরো পি হয় তাহলে পি মৌলিক। এটা প্রমাণ করার জন্য বলছি। তাহলে আমি ধরলাম যে ধরি পি মৌলিক নয়। তাহলে পি কি মৌলিক না হলে সে কি হবে, মৌলিক না হলে সে যৌগিক হবে। যৌগিক মানে কি, যৌগিক মানে তার মানে তাকে একাধিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ একাধিক মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে। তাহলে গুণফল আকারে যদি প্রকাশ করা যায় অবশ্যই তার কি থাকবে, ভাজক থাকবে। ধরলাম তার একটা ভাজক হচ্ছে ডি, যেটা এক থেকে বড় পি থেকে ছোট। তাহলে পি এর ভাজক কি হচ্ছে, পি এর ভাজক হচ্ছে ডি, যেটা এক থেকে বড় পি থেকে ছোট। তাহলে পি থেকে ছোট যে কোনো একটা সংখ্যা হতে পারে, সেটা ওয়ান, টু, থ্রি ডট ডট পি মাইনাস ওয়ান, এদের যে কোনো একজন হইতে পারে। ওকে, তাহলে পি ডি হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর, অত এর একটি উৎপাদক। যেহেতু এদের, সরি কমা না, এটা ডটই হবে। যেহেতু পি হচ্ছে ডি হচ্ছে পি থেকে ছোট একটা সংখ্যা, তাহলে পি থেকে ছোট কারা কারা থাকতে পারে, ওয়ান, টু, থ্রি, ফোর, কত পি মাইনাস ওয়ান পর্যন্ত থাকতে পারে। এদের মধ্যে যে কোনো যদি একটা হয় তাহলে এদের সবার গুণফলকে এদের যে কোনো একটা দিয়ে ভাগ করা যাবে কিনা, আমার কথাটা বুঝেছো? মনে করো তুমি পি মনে করো সেভেন, ওকে, তাইলে না পি সেভেন না, পি ধরো মনে করো দশ, মৌলিক না, দশ। তাহলে দশের ভাজক কারা কারা, ওয়ান, টু, থ্রি, ওয়ান, টু, ফাইভ, টেন। তাহলে পি যেহেতু যৌগিক, তাহলে তার একটা ভাজক থাকবে। এই ভাজক কারা কারা, দুই হতে পারে, পাঁচ হতে পারে, দশ হতে পারে। তাহলে ওয়ান
টু 5, 10 এদের যে রেজাল্ট, এই রেজাল্টকে এদের যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেটা 2 দিয়ে কত হয়, 100 হয়। এই 100কে 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ এখানে ভাজক ডি এর ভাজক যা হবে, পি এর ভাজক যা হবে সেটা দিয়ে ভাগ করা যাবে, সেই কথাটা এখানে বলা। ডি হচ্ছে 1 2 3 পি মাইনাস ওয়ান এর একটি উৎপাদক। তাহলে পি মাইনাস ওয়ান তো গুণ আকারে থাকলে এটা কি লিখতে পারি, পি মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। এটাকে ডি দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। তাইলে এই যে এটা যেহেতু পি মাইনাস ওয়ান, যেহেতু ডি দ্বারা বিভাজ্য, তার সাথে এক যোগ করলে ডি দ্বারা ভাগ করা যাবে না, সেই কথাটাই বলছি। এক যোগ করলে বিভাজ্য নট কনজুগেট হবে। ওকে, অর্থাৎ বিপরীত প্রতীকা সত্য নয়। উইলসনের বিপরীত প্রতীকা সত্য নয়। পি যে মৌলিক হবে সেটা না, পি মৌলিক হবে না। বুঝছি না আবার বলবো? হচ্ছে স্যার। বুঝা গেছে না আবার বলা লাগবে? ওকে, তাহলে পরেরটা দেখো। Prove that factorial 28 plus 233 is divisible by 899, is divisible by 899, অর্থাৎ 899 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করা যাবে। ওকে, তাহলে আমি কি করলাম, 899 কে আমি মৌলিক উৎপাদকে প্রকাশ করি। 89 কে 29 গুণ 31 দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে। 899 কে 29 গুণ 31 দ্বারা প্রকাশ করা যায়। আর 233 কে 29 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে। 233 কে 31 দ্বারা যদি ভাগ করি তাহলেও ভাগশেষ থাকে 16। ওকে, তাইলে আমরা বলতে পারি, দেখো 233 কে যেহেতু 29 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে, তাহলে সেটা লেখার নিয়ম কি, 233 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড 29 লেখা যাবে নাকি যাবে না? যাবে। 233 ইজ কনগ্রুয়েন্ট টু 16 মোড 31 লেখা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। ওকে, এখন দেখো আমরা 29 কি, 29 হচ্ছে মৌলিক সংখ্যা। 29 হচ্ছে মৌলিক সংখ্যা। আমার কাছে মৌলিক সংখ্যা হলে উইলসনের উপপাদ্য কি ছিল, পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইজ কনগ্রুয়েন্ট টু 0 মোড পি। আমরা পাইছি উইলসনের থিওরেম অনুসারে। তাহলে 29-এর জন্য 29 মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ইজ কনগ্রুয়েন্ট টু 0 মোড 29 বলা যায় নাকি যায় না? জি যায়। স্যার বলা যায়। যায়। তাহলে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ইজ কনগ্রুয়েন্ট টু 1 0 মোড 29 বলা যাবে কিনা? যাবে। জি স্যার। যাবে। যাবে নাকি যাবে? যাবে নাকি যাবে না? যাবে। এখন দেখো কেন আমি 28 বের করতেছি, দেখো আমাকে বলছে যে 28 ফ্যাক্টোরিয়ালের সাথে 233 যোগ করে যে সংখ্যাটা আসবে সেটাকে 899 দ্বারা ভাগ করা যাবে। 899 কে তো দুইটা অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে 29 আর একটা 31। তাহলে 29-এর জন্য এটার ভাগ করলে কত আসে সেটা বের করব। 31-এর জন্য ফ্যাক্টোরিয়াল 28 যোগ 233 কে ভাগ করলে কত আসে সেটা বের করব। সেজন্য আমি এতটুকু আসলাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। এখন 31-এর জন্য করি। 31 কি মৌলিক সংখ্যা না? 31 একটি কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে 31-এর জন্য আমি যদি করি, তাহলে 31 মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ইজ কনগ্রুয়েন্ট টু 0 মোড 31 বলতে পারি নাকি পারি না? পারি। 31 মানে কত, 30 ফ্যাক্টোরিয়াল ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড 0 31 বলতে পারি। আমি ফ্যাক্টোরিয়াল 28 28-এ নামবো, 30-এ রাখা যাবে না। ওকে, বোঝা গেছে? তাইলে
ফ্যাক্টোরিয়াল 30 কে আমি কি দিতে পারি? ফ্যাক্টোরিয়াল 30 কে 30 গুণ 29 গুণ ফ্যাক্টোরিয়াল 28 দিতে পারি। জি স্যার। বুঝেছি। এখন দেখো, জি এক এই যে 30 কে 31 বিয়োগ 1, 29 কে 31 বিয়োগ 2 গুণ 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 মোট 31 বলতে পারি কিনা? এই যে 30 কে 31 বিয়োগ 1, 29 কে 31 বিয়োগ 2, 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 মোট 31 বলতে পারি নাকি পারি না? পারি স্যার। এখন 31 দ্বারা 31 কে ভাগ করা যায়, তাহলে ভাগ করলে কি থাকবে? -1 থাকবে। 31 দ্বারা 31 কে ভাগ করা যায়, বাদ দিলাম, তাহলে -2 থাকবে। এখানে -1 থাকবে, -2 থাকবে, 28 ফ্যাক্টোরিয়াল থাকবে প্লাস 1, 0 মোট 31। এখানে কত? 2, 2 আছে না? ওকে, এই যে -1 গুণ দিলে 2 হবে, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 28 প্লাস। একদম ভালো। ওকে, তাহলে দেখো আমি এখানে দিলাম গুণ 28 ফ্যাক্টোরিয়াল প্লাস আমি করতাম। 1 প্লাস মোডের মোড ফাংশনে, অ্যারিথমেটিক মডুলার অ্যারিথমেটিক ফাংশনে এটা যেটা করতেছো সেটা যতটা ইচ্ছা যোগ করা যাবে। হুম, সবাই তো দেন দি। 31 দিলাম, তাহলে 31 দিলে কি হলো? এখানে 31 দিলে বা 31-এর গুণিতক দিলে কোনো সমস্যা নাই, আমি 31 দিলাম। এর কারণ হচ্ছে 31 হ্যাঁ, আর 1 মিলে কত হবে? সবাই দেন। 32। 9টার সময় দেন বাড়ি থেকে। তাহলে এখানে হলো 32, এখানে 2 আর 28, 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 28 থাকবে, 32 হয়ে ভালো যাবে, হয়েছে। 0 মোট 30। সমীকরণ 4 পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। স্যার সমীকরণ ক্লিয়ার। 4 পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা সমীকরণ একে কি পেয়েছিলাম? সমীকরণ একে পেয়েছিলাম 233-কে 29 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1 থাকে নাকি? আর সমীকরণ 3-এ এসে পাইছি ফ্যাক্টোরিয়াল 28 প্লাস 1-কে 29 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে? 0 আসে। ওকে, আমরা কনগ্রুয়েন্সের একটা সূত্র পেয়েছিলাম, মনে আছে কিনা? এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মোড এম, আর সি ইজ কনগ্রুয়েন্ট টু ডি মোড। যদি এম হয় তাহলে আমরা বলতে পারি এ প্লাস সি ইজ কনগ্রুয়েন্ট টু বি প্লাস ডি মোড এম। প্রমাণ করেছিলাম কিনা মনে আছে? স্যার। জি স্যার। ওকে, 1 এবং 3 যোগ করলে এই সিচুয়েশনটা তৈরি হয়। তাহলে 1-এর জন্য আমরা কি দিছি? 1 এবং 3 যোগ করলাম, তাইলে 1। 1-এর জন্য কত ছিল? 133 হাজার, ভাগশেষ কত ছিল? 1 ছিল। 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 এর জন্য ভাগশেষ কত ছিল? 0। তাইলে এই দিকে দুইটা যোগ করলাম, এই দিকে ভাগশেষ দুইটা যোগ করলাম। ঠিক আছে, 0 তো কোনো কাজের না, এই 1 আর এই বাদ গেল, তাহলে কত? 230 প্লাস 28 ফ্যাক্টোরিয়াল ইজ কনগ্রুয়েন্ট টু 0, 29 লেখা যায় নাকি যায় না? যায়। ওকে, এখন সমীকরণ 2 এ দেখো। সমীকরণ 2 এ 233-কে 31 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 16 থাকে। আবার এই যে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 16-কে 31 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে? 0। তাইলে এটা যোগ করি, তাইলে 233 প্লাস ফ্যাক্টোরিয়াল প্লাস 16 যোগ কনগ্রুয়েন্ট টু 16 প্লাস 0 মোট 31 লেখা যায়। এই 16 আর এই 16 কাটা গেল, তাইলে 233 প্লাস 28 ফ্যাক্টোরিয়াল ইজ কনগ্রুয়েন্ট টু 0 মোট 31 লেখা যায় নাকি যায় না? তাহলে এই সংখ্যাটাকে 29 দিয়ে ভাগ করলে মিলে যায়, সেম সংখ্যাটাকে 31 দ্বারা ভাগ করে মিলে যায়। তাহলে এই সংখ্যাটাকে 29 এবং 31-এর গুণফল দ্বারা ভাগ করলে মিলে যাবে, সেই কথাটা লিখছি এখানে। দেখো, 233 প্লাস 28 ফ্যাক্টোরিয়ালকে 29 দ্বারা ভাগ করলেও মিলে যায়, 31 দ্বারা ভাগ করলেও মিলে যায়, তাহলে তাদের গুণফল দ্বারা ভাগ করে দিবে। তাহলে কত হবে? 233 প্লাস 28 ফ্যাক্টোরিয়াল ইজ কনগ্রুয়েন্ট টু 0 মোট 899। এটাই তো আমাকে প্রমাণ করতে বলছি নাকি?
বুঝেছি। জি স্যার। জি স্যার। ওকে, এখন পরেরটা দেখো, এটা কি পারবো নাকি এটা বুঝাই দিল? পারবো স্যার, 18, করলে পারবো। এটা তোমরা দেখে নিবা। ওকে, এটা তোমরা দেখে নিবা। ওকে, তাহলে এখন বই কি সামনে আছে? বই কি তোমাদের সামনে আছে না নাই? আছে স্যার। আচ্ছা বই স্যার। আছে। বই থাকলে তোমরা বের করবা কোনটা, আমি দেখো বলতেছি। এক্সাম্পল 24 তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমরা কবের পরীক্ষার্থী, 25-এর না 24-এর? 24। 24-এর নাকি? 24। হ্যাঁ, হ্যাঁ স্যার। 24-এর। তোমাদের জন্য এক্সাম্পল 24 খুব ইম্পর্টেন্ট। দেখো, এক্সাম্পল 24টা আমার শিটে করিনি, আমি বই থেকে বুঝাই দিচ্ছি, বই সামনে রাখবা আর আমার এক্সপ্লেনেশনটা খেয়াল করবা। আমাকে বলছে যে ওকে, আমাকে বলছে যে যদি যদি এম এবং এন কোপ্রাইম হয় অর্থাৎ সহমৌলিক, তাদের কমন উৎপাদক হচ্ছে 1, তাহলে দেন prove that prove that m to the power phi of n plus n to the power phi of m is congruent to 1 mod mn। এটা প্রমাণ করতে বলছে। ওকে, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো, আমরা ওয়েলারের সূত্র অনুসারে কি পেয়েছি? ওয়েলারের সূত্র মতে, ওয়েলারের উপপাদ্য অনুসারে অনুসারে আমরা কি জানি? এ এবং এম যদি কোপ্রাইম হয় তাহলে এ টু দি পাওয়ার ফাই অফ এম ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড এম। এটা কি আমাদের জানা আছে না জানা নাই? জি স্যার। জি। জি স্যার। জানা আছে। স্যার। হুম, জি। ওকে, এটা আমাদের জানা আছে। তাহলে এখন খেয়াল করো, আমাদের এ এম না দিয়ে আমার কাছে প্রশ্নে দেওয়া আছে কত? এম এবং এন কোপ্রাইম, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে এর বদলে আমি কত দিয়েছি? এম দিয়েছি, তাইলে এম টু দি পাওয়ার ফাই অফ এন ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড এন লিখতে পারি নাকি পারি না? এটা দেখো তো, এটা লেখা যায় কিনা। যায়। যায়। তাহলে এখন খেয়াল করো, এই যে জিনিসটা, এই যে এখানে যে জিনিসটা লিখলাম সেটা আমাদের এই অংশটার সাথে মিল আছে না? আছে। জি স্যার। ওকে, এখন আমি এখানে এই এই 1 নং সমীকরণকে কত দিয়ে, 1 নং সমীকরণে আমার মানে কত দিয়ে ভাগ করতেছি আমি বলো তো? এন দিয়ে ভাগ করতেছি, বুঝেছি। কত দিয়ে ভাগ করতেছি? মুডের পরে যা থাকবে সেটা দিয়ে তো ভাগ করতেছি আমি, নাকি? আচ্ছা, এখন জি খেয়াল স্যার। করো, মনে করো আমি ধরো 27কে ভাগ করতেছি, 27কে আমি ভাগ করতেছি মনে করো 5 দিয়ে, তাহলে আমি কত দিব? 27 ইজ কনগ্রুয়েন্ট টু 2 মোড 5 দিব নাকি দিব না? লেখা যাবে? এটা বোঝা গেছে কিনা? এটা তো লেখা যায়, 27কে 5 দ্বারা জি ভাগ স্যার। করলে জি বাকি স্যার। থাকবে বেশি। ওকে, এখন মনে করো 27-এর সাথে আমি এখানে 25 যোগ করলাম, ভাগশেষ চেঞ্জ হবে নাকি হবে না? না। ও। ভাগশেষ চেঞ্জ সেমই হবে, থাকবে। সেম থাকবে, চেঞ্জ হবে না।
আমার কথা বোঝা গেছে? অর্থাৎ আমি কি বুঝলাম, লিনিয়ার ওই যে অ্যারিথমেটিক ফাংশনে যেটা দিয়ে ভাগ করব, মডুলার অ্যারিথমেটিক ফাংশনে যেটা দিয়ে ভাগ করব, তার গণিত বামে অথবা ডানে যোগ করলে বিয়োগ করলেও ভাগশেষের মানের কোনো পরিবর্তন হয় না। ইজ ইট ক্লিয়ার অর নট? আমার কথাটা বোঝা গেছে নাকি যায়নি? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আমার কাছে এম টু দি পাওয়ার 5 আছে প্লাস, আমি যদি এখানে এন দেই, ভাগশেষের কোনো কি পরিবর্তন হবে? না। জি না স্যার। কারণ যেটা দিয়ে গুণ করতেছি সেটা যদি এখানে বসাই, ভাগশেষের কোনো পরিবর্তন হবে না। এটা বসাইলাম, তাহলে তার পাওয়ার যদি দেই, তার পাওয়ার যা কিছুই দেই, মানের কোনো পরিবর্তন হবে? না। তাহলে আমি পাওয়ারটা আমার কত দরকার? 5m দরকার নাকি প্রশ্নে? তাহলে আমি এখানে 5m দিলে ভাগশেষের মানের কোনো কি পরিবর্তন হবে নাকি হবে না? হবে না। হবে না। ওকে, তাহলে আমি লিখতে পারি m টু দি পাওয়ার 5n। ওকে, m টু দি পাওয়ার 5n প্লাস n টু দি পাওয়ার 5m। 1 কে বাম দিকে নিয়ে আসো, তাহলে কত হবে? মাইনাস ইজ কনগ্রুয়েন্ট টু, এখানে এখন কত বসবে বলো তো? 0। 0। 0। তার মানে আমি কি বুঝলাম, n দ্বারা এই পুরা সংখ্যাটাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে নাকি হবে না? হবে। হবে। তাহলে আমি বলতে পারি n দ্বারা m টু দি পাওয়ার 5n প্লাস n টু দি পাওয়ার 5m মাইনাস 1 ডিভিজিবল বাই এত লেখা যায় নাকি যায় না? যায়। যাবে স্যার, নাকি এম যাবে হবে না? না? আমি কত দিয়ে ভাগ করতেছি? n দিয়ে ভাগ করতেছি। m টু দি পাওয়ার 5 n টু দি পাওয়ার 5 জি m, স্যার, ঠিক জি আছে তো? স্যার। এতটুক জি স্যার, ক্লিয়ার বুঝছি। কিনা? এতটুক ক্লিয়ার জি কিনা স্যার। দেখো। জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন দেখো, এখন এখানে আমি, দেখো আমার কাছে m এবং n হচ্ছে কোপ্রাইম। আমি m কে কি মনে করেছি? এ ধরে কাজ করেছি। এখন আমি এটাকে n কে এ ধরে কাজ করতে পারি না, যেহেতু তাদের গোসাগু এক। যদি আমি n এর জন্য লিখি, এভাবে লিখতে পারবো না। আবার n কমা m কোপ্রাইম দিলে কারো কোনো আপত্তি আছে? জি না স্যার। না। নাই। তাহলে এখন এনটাকে আমি এই অয়লারের সাথে যদি কম্পেয়ার করি, এনটাকে আমি কি হিসাবে বিবেচনা করব? এ হিসাবে। এন কে আমি এখন এ এর সাথে তুলনা করতে পারি নাকি পারি না, যেহেতু প্রথমেই দিয়েছি? পারি স্যার। জি স্যার। পারি। তাহলে আমরা বলতে পারি n টু দি পাওয়ার 5m is congruent to 1 mod m। বললে কারো কোনো আপত্তি আছে? না স্যার। কারো কোনো আপত্তি নাই। ওকে, তাহলে n টু দি পাওয়ার 5m, কেন আড়াইতেছে? ওকে, প্লাস এখানে যদি m দেই, ভাগশেষের মানের কোনো কি পরিবর্তন হবে? না। জি না। তাইলে পাওয়ার n দিলেও মানের কোনো পরিবর্তন হবে না নাকি? n এর পাওয়ার 5m, m এর পাওয়ার 5n মাইনাস 1 ইজ কনগ্রুয়েন্ট টু 0 মোড 0। m লিখতে পারি? পারি নাকি পারি না? জি স্যার। জি তাহলে স্যার। এখান থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারি? এখান থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি যে m দ্বারা m টু দি পাওয়ার 5m প্লাস n টু দি পাওয়ার 5, এটা হচ্ছে n হবে, এটা n, এটা হবে m মাইনাস 1 ডিভিজিবল বলা যায় নাকি যায় না? যায়। বলা যায়। যায়। জি এখন স্যার। সমীকরণ 2 এর সংখ্যাটাকে n দ্বারা ভাগ করা যায়,
সমীকরণ 3-এর সংখ্যাটাকে m দ্বারা ভাগ করা যায়। 2-এর যে সংখ্যাটাকে ভাগ করতেছি আর 3-এর যে সংখ্যাটা ভাগ করতেছি সেম না? জি স্যার। তাহলে এই সংখ্যাটাকে n দ্বারা ভাগ করা যায়, এই সংখ্যাটাকে m দ্বারা ভাগ করা যায়, তাহলে তাদের গুণফল দ্বারা ভাগ করা যাবে নাকি যাবে না? তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি m n দ্বারা m টু দি পাওয়ার 5 অফ n, n টু দি পাওয়ার 5 অফ m মাইনাস 1 কে ভাগ করা যায়, বলা যাবে নাকি যাবে না? জি যাবে। স্যার যাবে। তাহলে m টু দি পাওয়ার 5 অফ n plus n to the power 5 of m minus 1 is congruent to 0 মোট m n বললে কার কোনো আপত্তি আছে? না। m to the power 5 of m plus n to the power 5 of m is congruent to 1 মোট mn বললে কারো কোনো আপত্তি আছে? হ্যাঁ স্যার। এটাই তো আমাকে প্রমাণ করতে বলছে। আমাকে এটা প্রমাণ করতে বলছে না? 24 নাম্বার দেখো তো। জি স্যার। প্রমাণ হয়েছে? বুঝেছি কিনা? হ্যাঁ। জি স্যার, বুঝছি। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা আছে এটাতে? না স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে ওকে, তাহলে এখন দেখো, আমরা 28 নাম্বার এক্সাম্পলটা নিজেরা দেখবা, আমি বুঝাই দিব, তারপর নিজেরা একবার দেখবা। এটার অলরেডি কিছু অংশ পড়া হয়ে গেছিল, বইয়ে আছে, তোমরা একটু দেখে নিবা। ওকে, আমরা 24 শেষ করলাম, 25 তোমাদের দেখার জন্য বলছি, 26 আমি সলভ করে দিয়েছি, 27 অলরেডি আগে সলভ করা হয়ে গেছে, 28 বলতেছি তোমাদের দেখার জন্য, নাহলে আমি সলভ করে দিব, 29 অলরেডি সলভ করা হয়ে গেছে। ওকে, বুঝেছি? যাও 36, লাস্ট, আজকের জি লাস্ট স্যার। পড়া। 36 দেখো 2016-তে আসছে। আচ্ছা, 36-এর আগে 38 নাম্বারটা আমরা সলভ করছি কিনা দেখো তো। 38 পারবা? 38, 37 এগুলো পারবা কিনা? 38 কি পড়াইছিলাম না পড়াই নাই? 38 তো পড়াইছিলাম, মনে আছে আমার। 38টা পড়াইছি, তোমরা দেখে নিবা, না পারলে আমি আবার করে দেবো। 37, 38 পড়াইছি। 39 প্রথম দিকে শীটে করে ফেলছিলাম, 39, 39, 40 এগুলো করে ফেলছিলাম। এই চ্যাপ্টার প্রায় শেষ, শুধু 2টা থিওরি রয়ে গেছে, ওইটা পড়লেই হয়ে যাবে। প্রথম 2 চ্যাপ্টার থেকেই কিন্তু 40-এর মতো পড়বে তোমাদের। আমার কথা বুঝেছো? জি। আজকের লাস্ট পড়া কত বলছি? 36। একটু দেখো, 36 আজকের শেষ পড়া। 36টা দেখো। হ্যাঁ, 36, 36 বই সাথে রাখবা। আমাকে বলছে যে পি এবং কিউ হচ্ছে ডিফারেন্ট প্রাইম, মানে ভিন্ন মৌলিক সংখ্যা, ভিন্ন মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার পি ইজ কনগ্রুয়েন্ট টু এ মোড কিউ, বুঝা গেছে? এবং এ টু দি পাওয়ার কিউ ইজ কনগ্রুয়েন্ট টু এ মোড পি, এটা আমাকে প্রমাণ করতে বলছে। যদি এইরকম হয় তাহলে দেখাও যে দেন শো দ্যাট এ টু দি পাওয়ার পি কিউ ইজ কনগ্রুয়েন্ট টু এ মোড পি কিউ। একেবারে সহজ। ওকে, দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে যে এ টু দি পাওয়ার পি ইজ কনগ্রুয়েন্ট টু এ মোড কিউ। এখন দেখো, আমি এ টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু এ ইজ কনগ্রুয়েন্ট টু এ মোড কিউ লিখতে পারি নাকি পারি না? এটা লেখা যায় জি কিনা স্যার। দেখো। জি তাইলে স্যার। এ আর এ কাটা দাও, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস 1 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড পি বলতে কিউ বলতে পারি নাকি পারি না? সমীকরণ 1। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, তাহলে আসলে এটা দরকার ছিল না,
দরকার ছিল না। আচ্ছা, এটা আমাকে প্রমাণ করতে বলছে। উম, আচ্ছা, এটা দরকার নাই, এটা দরকার নাই। আচ্ছা, ওকে, দেখো, আমরা জানি যে এ টু দি পাওয়ার পি ইজ কনগ্রুয়েন্ট টু এ মোড কিউ, এটা প্রশ্নে দেয়া আছে। এটা যদি মানে, তাহলে উভয় দিকে, দেখো, আমাকে কি প্রমাণ করতে হবে? এ এর পাওয়ার পি কিউ আসতে হবে। আমার কাছে এখানে কত আছে? পি আছে। আমি উভয় দিকে পাওয়ার কিউ নিলাম। এ টু দি পাওয়ার পি এর পাওয়ার কিউ ইজ কনগ্রুয়েন্ট টু এ টু দি পাওয়ার কিউ মোড কিউ, লেখা যাবে নাকি যাবে না? উভয় দিকে পাওয়ার কিউ নিলাম। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, পাওয়ারের পাওয়ার থাকলে গুণ আকারে লেখা যায়। তাহলে এ টু দি পাওয়ার পি কিউ ইজ কনগ্রুয়েন্ট টু এ টু দি পাওয়ার কিউ মোড কিউ বলতে পারি। উম, এটা বোঝা গেছে কিনা দেখো তো। আমি আবার প্রথম থেকে শুরু করি। দেখো, এ এবং পি যদি কোপ্রাইম হয়, অয়লারের উপপাদ্য অনুসারে কি বলতে পারি? এ টু দি পাওয়ার ফাই অফ পি ইজ কনগ্রুয়েন্ট টু ওয়ান মোড পি, লেখা যায় নাকি যায় না? এটা যায় কিনা দেখো তো, জানা আছে? জি স্যার। স্যার ওকে, এ টু দি পাওয়ার, আচ্ছা, ফাই অফ পি মানে কত বলতো? ফাই অফ পি মানে পি মাইনাস ওয়ান। পি মাইনাস ওয়ান। ওকে, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইজ কনভার্ট টু ওয়ান মোড পি, বলা যাবে নাকি যাবে না? উভয় দিকে পি গুণ দাও। এ ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইজ কনভার্ট টু এ মোড পি, লেখা যাবে? তাহলে এ টু দি পাওয়ার পি ইজ কনভার্ট টু এ মোড পি, বলা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। ওকে, আমার কিন্তু প্রমাণে কি চাইছে? এ টু দি পাওয়ার পি কিউ, এটা চাইছে না? ইজ কনভার্ট টু ওয়ান মোড পি কিউ, আমার এটা চাইছে না? তাইলে এ এর পাওয়ার কত হইতে হবে? পি কিউ হইতে হবে। এখানে পি আছে, পি কিউ আনার জন্য আমরা কি করব? উভয় দিকে পাওয়ার কিউ রেজ করব, বলতে পারি। তাহলে এ টু দি পাওয়ার পি কিউ ইজ কনগ্রুয়েন্ট টু এ টু দি পাওয়ার কিউ মোড পি, বলা যাবে নাকি যাবে না? যাবে। জি স্যার। আমরা আরো প্রশ্নে আমাকে বলছে এ টু দি পাওয়ার কিউ ইজ কনগ্রুয়েন্ট টু এ মোড পি, বলছে প্রশ্নে এটা বলছে নাকি বলে নাই? এ টু দি পাওয়ার কিউ কে পি দ্বারা ভাগ করে ভাগশেষ কত আছে? এ আসে। তাহলে এ টু দি পাওয়ার কিউ এখানে দেয়া আছে, পি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসবে? এ আসবে। এটা সমীকরণ এক। এটা বুঝেছি কিনা দেখো, এটা বুঝেছি কিনা দেখো। জি স্যার। বুঝছি। বুঝছি, হ্যাঁ। তাহলে এটাকে যদি আমি সাজায় লিখি, এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস এ ইজ কনগ্রুয়েন্ট টু জিরো মোড পি, বলা যাবে নাকি যাবে না? একে ওই পাশে নিয়ে আসছি। তাহলে সেক্ষেত্রে কি হবে? পি দ্বারা এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস এ বিভাজ্য, বলা যায় নাকি যায় না? বলা যায়। জি স্যার। বলা যায়। সিমিলারলি কিউ এর জন্য সেম এরকম সাজানো যাবে। তাইলে এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ কে এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস এ কে পি দ্বারা ভাগ করা যায়, কিউ দ্বারা ভাগ করা যায়। তাহলে পি কিউ দ্বারা দুজনকেই ভাগ করা যাবে। তাহলে এখান থেকে বলতে পারি এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস এ ইজ কনগ্রুয়েন্ট টু জিরো মোড পি কিউ, বলতে পারি। তাহলে এ টু দি জি পাওয়ার স্যার। পি কিউ ইজ কনগ্রুয়েন্ট টু এ মোড পি কিউ, মু- প্রমাণ হয়ে গেছে। ওইটা পারলে সেকেন্ড পার্টটা তোমরা নিজেরা দেখে নিবা। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকলো। আমাদের পড়া কালকেও আছে। ওকে, ঠিক আছে। জি জি স্যার। স্যার। তাহলে আজকে এতটুকুই, শেষ দিয়ে দিই, হ্যাঁ। জি স্যার। জি নমস্কার স্যার। নমস্কার, নমস্কার। ওকে।